মর্নিং স্টুডেন্টস, তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা। এখন তোমাদের বিজ্ঞান ক্লাস হবে। আজকে তোমাদের হবে শারীরিক ক্রিয়া, অর্থাৎ এইটা শারীরিক ক্রিয়া, পৃষ্ঠা ৭৪ থেকে ৭৭। শারীরিক ক্রিয়া মানে মানব দেহের শারীরিক ক্রিয়া। শারীরিক ক্রিয়াটা কি না, কোনো সুস্থ ও জীবন্ত জীবদেহের বিভিন্ন অংশের কার্যকলাপ সম্পর্কে বিশেষ জ্ঞান লাভ করাকে বলে শারীরবিদ্যা, শারীরিক ক্রিয়া। বিভিন্ন অংশের কার্যকলাপ সম্পর্কে বিশেষ জ্ঞান, সেটা হচ্ছে শারীরিক। আর বিভিন্ন অংশের যে কার্যকলাপ তাকে বলা হয় শারীরিক ক্রিয়া। পৃথিবীর সকল জীবদেহ কোষ দিয়ে তৈরি। কোষ হচ্ছে একক। যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে আমাদের ইট লাগে, সিমেন্ট লাগে ইত্যাদি, সেরকম জীবদেহ তৈরির জন্য লাগে কোষ। তার সঙ্গে আরো কিছু জিনিস থাকে। কোষ হচ্ছে প্রধান, সেটাকে বলছে কোষ। জীবদেহ গঠনের একক। কেউ এককোষী, আবার কোনো জীব বহুকোষী। এককোষী মানে একটা কোষ দিয়ে অনেক তৈরি, আবার বহুকোষী মানে অনেক কোষ দিয়েও অনেক দেহ তৈরি। এককোষী যেগুলো, সেগুলো ছোট ছোট ক্ষুদ্র জীব হয়, সাধারণত আমরা খালি চোখে সেগুলো দেখতে পাই। আর বহুকোষী জীব যেগুলো, সেগুলো তাদের দেহের আকৃতিটা একটু বড় হয় এবং আমরা তাদের এমনি দেখতে পাই, সাধারণভাবেই দেখতে পাই। যাদের সাহায্যে জীবদেহ নির্দিষ্ট কোনো কাজ করে এমন কতকগুলি কোষ সমষ্টি হলো কলা। অনেকগুলো কোষের সমষ্টিকে একসঙ্গে যখন কাজ করে তাকে বলা হয় কলা। কলার সমষ্টিকে বলা হয় অঙ্গ, আর অঙ্গের সমষ্টিকে বলা হয় তন্ত্র, আর তন্ত্রের সমষ্টি হচ্ছে জীবদেহ। এখানে ছকটা দেওয়া আছে তোমাদের, এই যে নিচের দিকে দেখো, কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ বা যন্ত্র, অঙ্গ তার থেকে তন্ত্র, তন্ত্র থেকে দেহ। মানব দেহে কতকগুলি অঙ্গ একত্রে বিশেষ কাজ করে, তখন সেই অঙ্গ সমষ্টিকে বলে তন্ত্র। যেমন পুষ্টিতন্ত্র, শ্বসনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র, এই সমস্ত আছে। এই তন্ত্রগুলি আমাদের দেহে নানা রকম কাজ করে। প্রয়োজনীয় জিনিস দেহ গ্রহণ করে এবং অপ্রয়োজনীয় বস্তু দেহ থেকে বের করে দেয়। দেহের যেগুলো প্রয়োজন সেগুলো দেহ গ্রহণ করে, আর দেহের যেগুলো অপ্রয়োজন সেগুলো দেহ বের করে দেয় বাইরে। তিনটি প্রধান তন্ত্রের কাজ সম্পর্কে তোমাদের সিলেবাসে আছে, সেই তিনটি প্রধান তন্ত্রের কাজ এখানে আলোচনা। এক নম্বর হচ্ছে পরিপাকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম। মানব দেহে সর্বদা শারীরবৃত্তীয় নানা কাজ হয়, শরীরের মধ্যে নানা কাজ হয়। আমরা এখন ঘুমোই, তখন শরীরের মধ্যে কাজ হয়। খেয়ে দিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি, তাহলে সেই খাবারগুলো তো পেটের মধ্যে গেল, সকালে উঠে আবার খিদে পেয়ে গেল, হ্যাঁ, তখন দেখছো আবার কি খাবো। তাহলে যে খেয়েছিলে সেগুলো সব কি হয়ে গেছে, হজম হয়ে গেছে, যার জন্য আবার খিদে পেয়ে গেছে। বা রাত্রিতে যখন ঘুমাচ্ছ তখন শ্বাসক্রিয়া চলছে, শ্বাস নিচ্ছি আমরা, হ্যাঁ, আমাদের শরীরে রক্ত সংবহন চলছে, তখন হৃৎপিণ্ডটা এটা চলছে, অনুভব করতে পারবে তোমরা। হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলেই তো শেষ হয়ে গেল। তাহলে এই সমস্ত কাজগুলো আমাদের শরীরে সবসময় চলছে। ইন্দ্রিয়ের কাজ, চোখটা হয়তো বন্ধ আছে কিন্তু কানটা তো খোলা আছে, কানের কাছে কেউ যদি জোরে শব্দ করে তখন আমাদের ঘুমটা ভেঙে যায়, তাই তো। ত্বকের যে ইন্দ্রিয়, এগুলো পরে বলছি, ত্বকে যদি কেউ সুড়সুড়ি দেয়, কানে সুড়সুড়ি দেয়, তাহলে ঘুম ভেঙে যাবে। তাহলে ইন্দ্রিয়গুলো সজাগ থাকে, কিন্তু আমরা ঘুমোচ্ছি, কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলো তখন, সব ইন্দ্রিয় না হলেও ইন্দ্রিয়গুলো আমাদের সজাগ থাকে। তাহলে এই কাজগুলো আমাদের চলে সবসময়। তাহলে এই কাজ করার জন্য তো আমাদের শক্তি চাই। এই শক্তিটা আসে কোথা থেকে না, এই শক্তিটা আসে আমাদের খাদ্য থেকে। উৎস,
শক্তির উৎস হচ্ছে আমাদের খাদ্য। তাহলে যে তন্ত্রের মাধ্যমে আমরা খাদ্য গ্রহণ করি, গৃহীত খাদ্যের পরিপাক করি, হজম করি, পাচিত খাদ্যের শোষণ হয়, তার যে সারাংশটা মূল, সেটা শরীর শোষণ করে নিয়ে নেয়। শোষিত খাদ্যের আত্তীকরণ, সেই শোষিত খাদ্যটাকে নিজের শরীরের মধ্যে কাজে লাগায়, হ্যাঁ, আত্তীকরণ করে। আর খাদ্যের অপাচ্য অংশের বহিষ্করণ, খাদ্যের যে অংশটা পাচিত হয় না, হজম হয় না, অপাচ্য, সেটা বহিষ্করণ, বাইরে বের করে দেয়। কি রূপে? মল রূপে, পায়খানা। সেটা, এটা যে তন্ত্রের মাধ্যমে হয় সেটাকে বলছে পরিপাক তন্ত্র বা পাচন তন্ত্র। মানবদের পরিপাক তন্ত্র কি কি নিয়ে গঠিত? দুটো অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে পরিপাক নালী, একটা নল থাকে, আর থাকে পরিপাক গ্রন্থি, কিছু গ্ল্যান্ড, গ্রন্থি থাকে। তোমরা যখন সেই মাংস আরে কিনতে যাও, দেখবে মুরগি কাটলে বা ছাগল কাটলে যে নাড়ি ভুঁড়ি বলে, যাকে নাড়ি ভুঁড়ি বেরোয়, সেই নাড়ি ভুঁড়িটাই হচ্ছে আমাদের পরিপাক তন্ত্রের অংশ থাকে। সেখানে রেচন তন্ত্র থাকে, পরিপাক তন্ত্রের অংশ থাকে। সাধারণত নাড়ি ভুঁড়িটা সাধারণত পরিপাক তন্ত্রের অংশ। হ্যাঁ, অনেক নল থাকে, নলের মতো জিনিস থাকে মুরগি, ছাগল, নাড়ি ভুঁড়ি বলে যেটা। সেই পরিপাক তন্ত্র দুটো অংশ নিয়ে গঠিত, নালী আর গ্রন্থি। নালী কোনটা? নালীটা মুখছিদ্র থেকে শুরু হচ্ছে, মুখ থেকে শুরু হয়ে এইভাবে গ্রাসনালী, গলবিল, খাদ্যনালী গিয়ে, হ্যাঁ, পাকস্থলী, যেটাতে খাবার গিয়ে জমা হয়, হ্যাঁ, তারপরে পাকস্থলীর পরের অংশ ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, তারপরে মলাশয়, যেখানে গিয়ে মলটা জমা হয়। একদম মুখছিদ্র থেকে পাই পর্যন্ত একটা নল থাকে, সেটা হচ্ছে আমাদের পরিপাক নালী বা পৌষ্টিক নালী। আর তার সঙ্গে কিছু কিছু গ্রন্থি বা গ্ল্যান্ড থাকে, সেগুলোকে বলে পরিপাক গ্রন্থি। পরিপাক নালী সংলগ্ন যেসব গ্রন্থি পরিপাকে অংশগ্রহণ করে তাদের পরিপাক গ্রন্থি বলে। যেমন আমাদের লিভার, যকৃৎ থাকে, অগ্নাশয়, আরও বিভিন্ন গ্রন্থি থাকে, লালা গ্রন্থি থাকে, এইসব জায়গায় আমাদের লালা গ্রন্থি আছে। হ্যাঁ, যার যেটা লোভনীয় খাবার সেটা কি হয়, দেখলেই বা তার গন্ধ পেলেই জিভে জল চলে আসে, লালা গ্রন্থি থেকে, সেখান থেকে বের হয়। যেমন আমরা কি করি, আমরা যখন কোনো জিনিস, খাবার জিনিস মুখের মধ্যে নিই, তখন সে দিয়ে একটু চিবোতে থাকি, তখন কি হয়, মুখের মধ্যে লালা বেরিয়ে সেটাকে কি করে, লালা মিশ্রিত হয়ে যায়, পিচ্ছিল হয়ে যায়, নরম হয়ে যায়। বিস্কুট, শুকনো বিস্কুট, বিস্কুটটা যখন তুমি খাবে, মুখের মধ্যে একটু চিবোবে, তখন সেটা একটা তলা পাকানো হয়ে যাবে, ময়দার তলা, লালা বেরোয়, এই লালা গ্রন্থি থেকে লালা বেরোয়। এরকম যত গলা মানে গিলে নেওয়ার পর আবার সেখানে বিভিন্ন ধরনের গ্রন্থির রস বেরিয়ে তার সাথে মিশে মিশে পরিপাক ক্রিয়াটা হয়। হ্যাঁ, আমরা যে সমস্ত খাবার খাই প্রতিদিন, তার কিছু না কিছু গুণ থাকে। খাবারের থেকে সঠিক গুণগুলি শরীরে যোগান দেওয়ার নামই পুষ্টি। খাবারের যে সঠিক গুণ, প্রযুক্ত গুণ, যেগুলো শরীরের প্রয়োজন, সেগুলো শরীরে যোগান দেওয়ার নামই হচ্ছে পুষ্টি। পুষ্টি হলে শরীরের বৃদ্ধি হয়, রোগমুক্ত হয়। শিশুদের বেশি পুষ্টিকর খাবার দরকার। কেমন? যা সহজেই হজম হয় তেমন খাবার দিতে হবে তাদের। এবং শরীরে শক্তি যোগানোর জন্য বেশি প্রয়োজনীয় খাবার খাওয়া উচিত। বিভিন্ন কাজ করার জন্য শক্তির প্রয়োজন, তা পাওয়া যায় খাবার থেকে। তাহলে শরীরের প্রয়োজনীয় শক্তির যোগান দেয় খাদ্য। হ্যাঁ, খাদ্যের আবার বিভিন্ন রকম ভাগ আছে, সেগুলো আরো উঁচু ক্লাসে উঠে তোমরা পড়বে। সাধারণত আমরা শুনে থাকি যে ভিটামিন কম পড়েছে, এটা রোগা হয়েছে, অসুস্থ হয়েছে, ভিটামিন কম পড়েছে। তাহলে ভিটামিন একটা খাদ্যের উপাদান, যেগুলো তোমরা বড় ভিটামিন যুক্ত সুষম খাবার। সুষম খাবার মানে যে খাবারের মধ্যে সমস্ত প্রকার গুণ থাকে, অর্থাৎ শরীরের প্রয়োজনীয় সমস্ত উপাদান যার মধ্যে থাকে, যেগুলো যেগুলো শরীরের দরকার, সেগুলো সবই যে সমস্ত খাবারের মধ্যে পাওয়া যায়, সেগুলোকে বলে সুষম খাবার। হ্যাঁ, সাধারণত একটা খাবারের মধ্যে সমস্ত উপাদান পাওয়া যায় না। তো সবচেয়ে বেশি পরিমাণ উপাদান যে খাবারটার মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে দুধ।
হ্যাঁ, একটা শিশু খালি দুধ খেয়ে কিন্তু বেঁচে থাকে বা বড় হয়। তারপর আস্তে আস্তে যখন আরও শারীরিক চাহিদা তার বাড়ে, তখন সে সেই খাবারের সাথে আরও অন্যান্য খাবার খায়। হুম, সেরকম সুষম খাবার, মানে সব রকম খাবার খেতে হবে, এটাকে হচ্ছে সুষম খাবার। কোনো একটা খাবার থেকে সব রকম উপাদান পাওয়া যাবে না, সমস্ত রকম খাবার খেলে, হ্যাঁ, তাহলে শরীরে ভালো পুষ্টি বৃদ্ধি হবে। হুম, আর বেছে বেছে খাবার খেলে শরীর রুগ্ন হবে, সব উপাদান পাবে না, রোগগ্রস্ত শরীর হবে, দুর্বল শরীর হবে, বৃদ্ধি হবে না ঠিক মতো। হ্যাঁ, শরীরের বৃদ্ধি হয়, শক্তি উৎপাদন হয়, তাপ উৎপাদন হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এই সমস্ত। তারপরে হচ্ছে খাদ্য পরিপাকতন্ত্রের পর এবার হচ্ছে শ্বসনতন্ত্র, শ্বাসতন্ত্র। শ্বাস, আমরা যে বাতাসটা নিচ্ছি আবার বের করছি, নিচ্ছি বের করছি, এটা তো চলেইছে অবিরাম, জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত, তাই তো? এটাকে বলছে শ্বাসক্রিয়া, শ্বসনতন্ত্র। যে তন্ত্রের দ্বারা জীবদেহ এবং পরিবেশের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয় তাকে শ্বসনতন্ত্র, অর্থাৎ বায়ুর আদান প্রদান। অক্সিজেনটা আমরা গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিই, এগুলো বাতাসের উপাদান। আরও বিভিন্ন রকম উপাদান আছে, প্রধান যে উপাদান দুটো আমরা গ্রহণ করি এবং বের করি সেটা হচ্ছে অক্সিজেন, পুরোটাই নিলাম, নিয়ে অক্সিজেনটা আমরা নিয়ে নিলাম, আর শরীরে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো সেটাকে আমরা তার সাথে বের করে দিলাম, তাকে বলে শ্বাসতন্ত্র। মানবদেহের শ্বাসতন্ত্র কি কি নিয়ে গঠিত? নাসা ছিদ্র, প্রথমে যে ছিদ্র থাকে নাসা ছিদ্র, এখানে একটা নলের মতো আছে, নাসা বিবর, নাসা গলবিল গলার কাছে, তারপরে স্বরযন্ত্র যার সাহায্যে আমরা কথা বলি, হ্যাঁ, শ্বাসনালী, শ্বাসনালী গিয়ে তারপরে আবার শ্বাসনালীটা গিয়ে ভাগ হয়ে যায়, ক্লোম শাখা, উপক্লোম শাখা, আর দুটি ফুসফুস, ডায়াফ্রাম। ডায়াফ্রাম মানে এখানে একটা আমাদের পেট আর ছাতির মাঝখানে একটা পর্দা থাকে, তাকে বলে ডায়াফ্রাম। হ্যাঁ, সেই পর্দাটাও বিভিন্ন শ্বসনে অংশগ্রহণ করে, মানে শ্বাসকার্যে বিভিন্নভাবে অংশগ্রহণ করে। হুম, যখন আমরা খেয়ে নিই তখন ডায়াফ্রামটা একটু চাপ পড়ে, উপরের দিকে উঠে যায়, তখন আমরা এই জন্য শ্বাসকষ্ট হয়, তখন ডায়াফ্রামটা নামতে চায় না। আমরা বাতাস গ্রহণ করি, ছাতিটা বেড়ে যায়, তখন ডায়াফ্রামটা একটু নিচের দিকে নামে। প্রচুর খেয়ে নিলে তখন আমরা বলি না এত খেয়েছি হাঁসফাঁস করছে, মানে কি তখন ওই ডায়াফ্রামটা ঠিক মতো কাজ করতে পারছে না, নিচের দিকে চাপ নামতে পারছে না, ফুসফুসের আর্দ্রতা বাড়ছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এরকম বিভিন্ন রকম সব কারণ আছে, আমরা বিভিন্ন রকম আরো পড়া করবে। যাই হোক, এই ডায়াফ্রাম এখানটা থাকে, এই তন্ত্রের মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান নিয়ন্ত্রণ। অক্সিজেনটা নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ছি, এটার আদান প্রদান। প্রয়োজন অক্সিজেন, বের করতে প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড, এটার আদান প্রদান হয়। হ্যাঁ, জলীয় বাষ্প, অ্যামোনিয়া প্রভৃতি দেহ থেকে বার হয়, দেহ থেকে জলীয় বাষ্প বের হয়, অনেক সময় দেহ থেকে দুর্গন্ধ বের হয়, অ্যাসিডিটি হয়ে গেলে দেখবে মুখে গন্ধ ছাড়ে। হুম, আবার জলীয় বাষ্প একটা পরিষ্কার শুকনো আয়নাতে যদি জোরে জোরে শ্বাস ফেলো, দেখবে আয়নাটা ঝাপসা হয়, আঙুল দিয়ে এরকম বোর্ডে যেমন টানে, আঙুল দিয়ে পেন্সিল, দেখবে একটা সেই ঝাপসা জায়গাটা পরিষ্কার বোঝা যায়। হ্যাঁ, জলীয় বাষ্পটাও বের হয় আমাদের শরীর থেকে, এটা বের হয় দেহের তাপমাত্রাটা সমতা বজায় রাখার জন্য। হ্যাঁ, আমাদের শরীরে একটা নির্দিষ্ট উষ্ণতা থাকে, সেই উষ্ণতাটা সামঞ্জস্য রাখার জন্য এটা বের হয়। আমরা নাক দিয়ে যে বাইরের বাতাস টেনে নিই এবং নাকের ছিদ্রপথ এবং শ্বাসনালীর মধ্য দিয়ে ফুসফুসে সেটা পৌঁছায়, তাকে বলি প্রশ্বাস, যেটা টেনে নিই প্রশ্বাস। আর ফুসফুস থেকে দূষিত কার্বন ডাইঅক্সাইড পূর্ণ যে গরম বাতাস নাক দিয়ে ছেড়ে দিই তাকে বলে নিঃশ্বাস। প্রশ্বাস ও নিঃশ্বাস আমৃত্যু ঘটে, মানে মৃত্যু পর্যন্ত, মৃত্যু ঠিক আগের মুহূর্ত পর্যন্ত এটা ঘটে, এই মৃত্যু সেই শেষ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, একেই বলে শ্বাসকার্য। বুকের দুধারে স্পঞ্জের মতো দুটো থলি থাকে, তাদের বলে ফুসফুস। বাম দিকের ফুসফুসটা দুটি খণ্ড থাকে আর ডান দিকেরটা তিনটে খণ্ড থাকে, বহু শাখা প্রশাখায় বিভক্ত থাকে, এর মধ্যে শাখাগুলিকে ছোট ছোট ফাঁপা থলির মতো যুক্ত থাকে, সেই থলিগুলোকে হলো বায়ুথলি, ফুসফুসে থাকে বায়ুথলি, ছোট 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 থলি। বায়ুথলির গায়ে থাকে রক্তবাহী জালক, সেই সময় সেই প্রশ্বাসে যে অক্সিজেন যুক্ত হয় ফুসফুসের বায়ুথলির পাতলা আবরণীয়, হ্যাঁ, জালিকার মধ্য দিয়ে রক্তের সঙ্গে মিশে যায়, পরে ফুসফুসের সেটার মধ্য দিয়ে হৃৎপিণ্ডে যায়, বাঁ দিকে থাকে, আবার পরে মদন দিয়ে সারা শরীরে যায়। হৃৎপিণ্ড সারা শরীর থেকে যে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত দূষিত রক্ত সংগ্রহ করে এবং তা শোষণ করার জন্য ফুসফুসের ধমনির মাধ্যমে ফুসফুসে পৌঁছায়। ফুসফুস প্রশ্বাসের ফলে গৃহীত অক্সিজেন সেই রক্তকে শোধন করে হৃৎপিণ্ডে পাঠায়। হ্যাঁ, আবার দূষিত হয়ে নিঃশ্বাসের সঙ্গে দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। এইভাবে প্রশ্বাস ও নিঃশ্বাসের দ্বারা আমাদের শ্বাসকার্য হয়, বাতাস গ্রহণ আবার ছাড়া, এই একসঙ্গে বলা হয়, এটাকে একসাথে বলা হয় শ্বাসকার্য। অনেক সময় ক্লান্ত বোধ করলে,
শরীরে অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন, তখন হাই তুলে মুখ দিয়ে অধিক পরিমাণে বায়ু গ্রহণ করুন। হ্যাঁ, ক্লান্তি বোধ করলে, ঘুম ঠিক মতো না হলে, ক্লান্ত লাগলে শরীর খুব পরিশ্রম করলে হ্যাসফ্যাস করতে থাকে, হাঁপাতে থাকে, জোরে জোরে শ্বাস নিতে থাকে, ক্লান্তি বোধ থাকলে তখন আমরা নাক দিয়ে অতটা বাতাস নিয়ে যাবেন, তার মুখ দিয়ে অনেকটা বাতাস একসঙ্গে টেনে নেবে, বেশি পরিমাণ অক্সিজেন গ্রহণ করা উচিত। তবে সর্বদা মুখ দিয়ে বায়ু গ্রহণ করা উচিত নয়, বিভিন্ন রোগ জীবাণু আরও তাড়াতাড়ি শরীরে ঢুকে যাবে। কারণ মুখ দিয়ে বায়ু গ্রহণ করলে বায়ুতে ভাসমান যে সমস্ত জীবাণু থাকে তা দেহে সহজেই প্রবেশ করে এবং দেহের ক্ষতি করে। নাক দিয়ে ঢুকলে অতটা ক্ষতি করতে পারে না, নাকের মধ্যে বিভিন্ন রোম টোম থাকে, তাতে আটকে যায় অনেক ধুলোবালি। আর সরু পথ তো, ওখান দিয়ে বদ্ধ ঘরে একসঙ্গে অনেকে থাকলে অক্সিজেনের অভাব হয়। একটা বদ্ধ ঘরে যদি অনেকজন একসঙ্গে থাকে, সেখানে কি হবে, সবাই কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকায় প্রথমে শ্বাসকষ্ট হয়, পরে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশেষ করে ঘরে যদি কোনো তেলের বাতি জ্বালিয়ে ঘুমানো হয়, তেলের বাতি জ্বললে সেই বাতিটা জ্বলার জন্য অক্সিজেনের প্রয়োজন। আবার অনেক লোক অক্সিজেন গ্রহণ করছে, ফলে দ্রুত অক্সিজেনের ঘাটতি হয় সেখানে। উদ্ভিদ সালোক সংশ্লেষ পদ্ধতিতে অক্সিজেন ত্যাগ করে। উদ্ভিদেরা, সবুজ উদ্ভিদেরা যে খাদ্য তৈরি করে, খাবার তৈরি করে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে সালোক সংশ্লেষ। যে পদ্ধতিতে খাবার তৈরি করে, উদ্ভিদেরা যখন খাবার তৈরি করে, তারা তখন বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডটা নেয়, নিয়ে অক্সিজেনটা ছাড়ে। এবার আমরা যখন শ্বাসকার্য নিই, তখন আমরা কি করি, অক্সিজেনটা নিয়ে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ি। এইভাবে বাতাসের মধ্যে একটা সমতা আছে। সেই জন্য বাতাসে অক্সিজেনের ঘাটতি যাতে না হয়, সেই জন্য আমাদের গাছ লাগানো উচিত, গাছ কাটা উচিত নয়। একটি গাছ একটি প্রাণ। শহরে লোকজন, গাড়ি, কলকারখানা বেশি থাকায় বাতাস বেশি দূষিত হয়। তাই শহরের পরিকল্পনা করে পার্ক বা রাস্তার ধারে গাছ লাগানো উচিত। শহরে এই জন্য অনেক পার্ক থাকে, বড় বড় পার্ক, সেখানে অনেক গাছপালা থাকে, অনেক রাস্তার ধারেও গাছপালা থাকে। গ্রামে প্রচুর সবুজ উদ্ভিদ থাকায় দূষণও কম হয়। তুলনামূলকভাবে গ্রামে বাতাসটা বিশুদ্ধ। ঘরে জানালা দরজা বন্ধ করে লণ্ঠন জ্বালিয়ে বা উনুন জ্বেলে শোয়া উচিত নয়, তার ফলে শ্বাসকষ্ট হয়, এমনকি মৃত্যু হতে পারে। সিগারেট, বিড়ি ও তামাক, মশা তাড়ানোর ধূপ জ্বালিয়ে ঘরে থাকা উচিত নয়, এতে স্বাস্থ্যহানি হয়, শরীরের ক্ষতি হয়। বিশেষ করে শিশুরা অসুস্থ হয়ে পড়ে, তাই সিগারেট, বিড়ি ইত্যাদির ধোঁয়া থেকে দূরে থাকার চেষ্টা করা উচিত। যারা বিড়ি সিগারেট খায়, তাদের কাছে থাকা উচিত নয়। তারা যে ধোঁয়াটা ছাড়ে, সেই ধোঁয়াটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর। তাদেরও ক্ষতি হচ্ছে প্রচুর, কিন্তু তবুও তারা বুঝছে না। তাহলে কি করবে? অন্যরা, বিশেষ করে বাড়ির বাচ্চাদের, শিশুদের সামনে সেটা করা উচিত, সেখান থেকে দূরে থাকা উচিত। তাহলে তোমরা এই পর্যন্ত করবে, এখান থেকে আরো প্রশ্ন দিয়ে আরো সেগুলো করবে। আজকের ক্লাস এই পর্যন্তই হলো। ছুটির পর আবার ক্লাস হবে।